আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনাম। গাজায় রক্ত ঝরানো দিন, ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো ৭২ ফিলিস্তিনি। বিশ্ব দৃষ্টি আলাস্কায়, ১৫ই আগস্ট মুখোমুখি বসবেন পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। ড্রোনে কাঁপল ইসরায়েল, বেন গুরিয়ন বিমানবন্দর সহ ৩ লক্ষ্যবস্তুতে ইয়েমেনের হামলা। মাদুরোর মাথার দাম $৫ কোটি, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরিয়ে দিলে $৫০ মিলিয়ন পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এবং বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর, মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর টানা বিমান হামলায় একদিনে আরো ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩১৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১,৩৩০ জনে। আহত হয়েছেন ১,৫২,৩৫৯ জন। শুক্রবার ৮ আগস্ট এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকা বহু মরদেহ এখনো হাসপাতালে পৌঁছায়নি। উদ্ধার সরঞ্জামের অভাব ও অব্যাহত বোমাবর্ষণের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে, ফলে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। মন্ত্রণালয়ের তথ্য মতে অভিযানের শুরু থেকে না খেয়ে ও অপুষ্টিতে মারা গেছে ২০১ জন, যাদের মধ্যে ৯৮ জন শিশু। ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ১,৭৭২ জন। শুধু গত শুক্রবারে মারা গেছে ১৬ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে সেদিন থেকে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর ২০২৫ সালের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থকারী দেশগুলোর চাপে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে মাত্র ২ দিনের মধ্যে ১৮ মার্চ থেকে ফের অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগেও বিচারাধীন রয়েছেন ইসরায়েল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী ১৫ই আগস্ট আলাস্কা রাজ্যে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮ আগস্ট শুক্রবার স্থানীয় সময় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে ট্রাম্প লিখেছেন, আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকটি আগামী ১৫ই আগস্ট শুক্রবার গ্রেট স্টেট অফ আলাস্কাতে অনুষ্ঠিত হবে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন তিনি শীঘ্রই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন, তবে বৈঠকের তারিখ ও স্থান প্রকাশ করেনি, যাতে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে তার মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তির গুরুত্ব কমে না যায়। ওই চুক্তি গত শুক্রবার হোয়াইট হাউসে স্বাক্ষরিত হয়। ট্রাম্প বলেন, পুতিন যত দ্রুত সম্ভব সাক্ষাৎ করতে চান। তিনি আরো জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসাবে কিছু এলাকা অদলবদল হতে পারে। তার ভাষ্য, বিষয়টি জটিল, তবে কিছু এলাকা আমরা ফিরিয়ে আনবো আর কিছু পরিবর্তন হবে। উভয় পক্ষের মঙ্গলের জন্যই এই অদলবদল করা হবে। মার্কিন প্রেসিডেন্টের মতে ইউরোপীয় নেতারাও চান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপন হোক। তিনি বলেন, আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট পুতিন শান্তি চাইছেন এবং জেলেনস্কিও শান্তি চান। এখন প্রেসিডেন্ট জেলেনস্কিকে তার প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করতে হবে, কারণ তাকে কিছু স্বাক্ষর করতে হবে। গত বুধবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটি চলতি বছরে তার ৫ম রাশিয়া সফর। শেষবার তিনি গত ২৫শে এপ্রিল পুতিনের সঙ্গে দেখা করেন। সর্বশেষ সফরটি
ট্রাম্পের পক্ষ থেকে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ করার নির্ধারিত 10 দিনের সময়সীমার মাত্র 2 দিন আগে হয়। ইসরায়েলের 3টি কৌশলগত স্থানে সফল ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। লক্ষ্যবস্তুগুলো হলো বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, বীরশেফা ও আশকেলন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, তারা পৃথক 3টি সামরিক অভিযান পরিচালনা করেছে, প্রতিটিতেই একটি করে ড্রোন ব্যবহার করা হয়। হামলায় লক্ষ্যবস্তুগুলোতে সফলভাবে আঘাত হানা হয়েছে বলেও দাবি করেন তিনি। ইয়াহিয়া সারি আরও বলেন, এই ধারাবাহিক অভিযানগুলো পরিচালিত হয়েছে ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও খাদ্য অবরোধের প্রতিক্রিয়ায়। তিনি সতর্ক করে দেন, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে যারা ব্যবসায়িক সহযোগিতা করছে তাদের জাহাজগুলোও হামলার লক্ষ্যবস্তু হবে। এসব কোম্পানিকে নিজেদের জাহাজ ও ক্রুদের নিরাপত্তার স্বার্থে ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করার আহ্বান জানান ইয়াহিয়া সারি। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের তথ্যের জন্য পুরস্কার বাড়িয়ে $50 মিলিয়ন করেছে। এর আগে 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন পুরস্কারের পরিমাণ $25 মিলিয়ন নির্ধারণ করেছিল। মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ করেছে, মাদুরো বিশ্বের শীর্ষ মাদক পাচারকারীদের একজন। তাদের দাবি, তিনি আন্তর্জাতিক কার্টেলগুলোর সহযোগিতায় ফেন্টানিল মিশ্রিত কোকেন মার্কিন বাজারে পাচার করেছেন। গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই পুরস্কার বৃদ্ধিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। বন্ডি বলেন, তিনি বিশ্বের শীর্ষ মাদক পাচারকারী এবং আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই আমরা তার পুরস্কার বাড়িয়ে $5 কোটি করেছি। তিনি অভিযোগ করেন, মাদুরো ভেনেজুয়েলার টেন্ডিয়ারাগুয়া কার্টেল অব দ্য সানস এবং মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া কার্টেলের সাথে জড়িত। অন্যদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এই অভিযোগ প্রত্যাখ্যান করে মার্কিন ঘোষণাকে এযাবৎকালের সবচেয়ে হাস্যকর ঘোষণা বলে অভিহিত করেছেন। টেলিগ্রামে এক বার্তায় তিনি বলেন, এটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারি থেকে মনোযোগ সরানোর একটি প্রচেষ্টা। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর এসেছে। দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে। গত 8 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈধ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকা বাংলাদেশি কর্মীদের আর আলাদাভাবে MEV এর জন্য আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক প্রবেশপথে MEV ইস্যু করবে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিবৃতিতে আরো বলা হয়, এই সুবিধা শুধুমাত্র বৈধ PLKS ধারকদের জন্য প্রযোজ্য হবে। আন্তর্জাতিক প্রবেশপথে ইমিগ্রেশন বিভাগ পুরো প্রক্রিয়াটি সমন্বয় করবে। আগামী বছরের জন্য PLKS নবায়ন প্রক্রিয়ার অংশ হিসাবেই MEV প্রদান করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, এই পদক্ষেপ দেশের ভেতর ও বাইরে অভিবাসী কর্মীদের যাতায়াত সহজ করবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধ করবে এবং বিদেশে অবস্থিত মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের ভিড় কমাবে। বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার কর্মরত শ্রমিকদের জন্য MEV চালুর দাবি জানিয়ে আসছিল। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।